শিলায় নাট্যম গর্বিতার নিবেদন শ্রুতি নাটক আমার বাড়ি। কাহিনী আশিস গিরি। শব্দগ্রহণ ও আবহ পুনর্বিন্যাস মৃণাল কান্তি চক্রবর্তী। অভিনয়ে সোনালী শুকুল পলমল ও দেবাশিস পলমল। শ্রুতিরূপ, সম্পাদনা ও পরিচালনা দেবাশিস পলমল। কণ্ঠ নাটক আমার বাড়ি। আরে সেই জন্যেই তো বলছি। না না, ওখানে তো এই সময় ভীষণ ঠান্ডা রে। হ্যাঁ, একটু সাবধানে থাকিস বাবা। ছোটবেলা থেকেই তো তোর আবার ঠান্ডা লাগার ধাত। শীত পড়লেই তোর মা কেমন বলতো মনে নেই? সোনা আমার, মাথায় টুপিটা পরে নে বাবা। হ্যাঁ, ও ভাববো না। তোর মা চলে যাবার পর এমন করে ভাববার আর কে আছে বলতো? হ্যাঁ রে, বৌমাও তো তোরই মতো সকাল হলেই অফিসে যাওয়ার জন্য হুটুপুটি। হ্যাঁ, আমার দিদি ভাই কেমন আছে রে? হ্যাঁ হ্যাঁ, তিতলির কথা বলছি। তোরা দুজনে অফিস বেরিয়ে গেলে কার কাছে থাকে? হ্যাঁ, ও, ধ্যাৎ তেরি, এই ফোনটাও হয়েছে সেই রকম। ওহ, পরিষ্কার করে কিচ্ছু শোনা যায় না। বসো মধুমিতা, বসো। এই, তুই পাচ্ছিস অথচ আমি পাচ্ছি না কেন রে? হ্যাঁ 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 মধুমিতা, তোকে বলেছিলাম না আমাদের বৃদ্ধাশ্রমে আমার নতুন বান্ধবী রে। হ্যাঁ, এই আর কিচ্ছু শুনতে পাচ্ছি না, এখন রাখতো, পরে কথা হবে। ছেলের সঙ্গে কথা হচ্ছিল তো। হুম। রোজ বিকেলে নিয়ম করে ফোন করে না? করবে না? সোনার টুকরো ছেলে, আমেরিকায় থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হুম, কত কাজের চাপ জানো। তারই মাঝে রোজ সময় করে বাবার সঙ্গে একবার কথা বলা চায়। কতবার বলেছে, বাবা এত দূরে মেদিনীপুরের বৃদ্ধাশ্রমে থাকবার কি দরকার? দুজন সর্বক্ষণের গভর্নর রেখে দাও, আমি বেশি করে টাকা পাঠিয়ে দেব। এই বৃদ্ধাশ্রমে থাকাটা না আমার বৌমারও খুব আপত্তি। সেটা করলেই তো পারতেন। ছেলে বৌমা এত করে বলেছিল যখন। পারতাম, আসলে কংসাবতীর পাড়ে এই আশ্রমটা আমার ভীষণ ভালো লেগে গেল। তাছাড়া তাছাড়া কি? এখানে না এলে এই দুই বুড়ো বুড়ির বন্ধুত্বটা কি হতো? হ্যাঁ? ও, তখন জানতেন বুঝি এই বুড়িটাও এখানে এসে হাজির হবে। কাল সন্ধেবেলা লুকিয়ে লুকিয়ে আপনার গান শুনছিলাম। হুম, আগে চর্চা করতেন তাই না? শিখেছিলাম কিছুদিন, তবে স্রেফ ভালো লাগার জায়গা থেকে। গানকে প্রফেশন করব কখনো ভাবিনি। আচ্ছা, বৌদিও নিশ্চয়ই ভালো গাইতেন। না, ও নিজে কখনো গায়নি, তবে আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। শিক্ষিকা ছিলেন তো, যতদিন বেঁচে ছিলেন ছাত্র বানিয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন। ক্ষমা করবেন শঙ্করীদা, অজান্তে আঘাত দিয়ে ফেললাম। না না, তা নয়, তবে আজ থেকে বছর 10 আগে হঠাৎ করে চলে গিয়ে আমার জীবনটাকে ফাঁকা করে দিয়ে গেল। থাক, তোমার কথা বলো। ঘর সংসার, ছেলে পিলে। আপনার কথাই শুনি না হয়। আসলে সব কিছু থাকলেও অতীতটাকে কেমন যেন একলা বাউল জীবন মনে হয়। বিস্তীর্ণ সময় জুড়ে বিছিয়ে থাকা একটা আস্ত গেরুয়া পোষ। আরে আরে, থামো থামো থামো, তুমি কবিতা লিখতে নাকি? কবিতা পড়েন আপনি? হুম হুম, পড়ি না, দেখি।
ওই সবাই যেমন বলে না, তোমার লেখাটা দেখলাম, হ্যাঁ? তা তোমার একটা লেখা দেখাও না দেখি। আরে দূর, তেমন একটা লিখি নাকি এখন। তবে হ্যাঁ, এক সময় খুব লিখতাম। নামি অনামি অনেক পত্রিকায় লেখা ছাপা হতো আমার। এক সময় লিখতে আর এখন লেখো না কেন? লেখা আসে না তাই। আসলে এখন তো জীবনের মানেটাই বদলে গেছে। আরে বাবা, বদলের বদল করে নিতে কতক্ষণ, হ্যাঁ? দেখো না, রোজ কেমন আকাশটা বদলায়, হাওয়ার গতি বদলায়, প্রকৃতির রং বদলায়, হ্যাঁ? জীবন তো এদেরই অংশ। তবু কোথাও যেন একটা সরল রেখা অলক্ষ্যে সব কিছুকে বেঁধে রাখে শঙ্করীদা। কোনো একটা অদৃশ্য শক্তি যেন সব কিছুকে তার নির্দিষ্ট নিয়মে চালিত করে। আপনি, আমি, আকাশ বাতাস যতই নিজস্বতা তৈরি করার চেষ্টা করি না কেন, আসলে তা বাইরের। ভেতরের মান্যতা সেই এক। বাপ রে বাপ রে বাপ, হ্যাঁ? দার্শনিকের শিক্ষিকা ছিলে বুঝি? ধরে নিন তাই। সেই জন্যেই তো একটু ঝুনো নারকেলের মতো গম্ভীর। আরে বাবা, কচি ডাবের মতো হও না বাপু, একটু এই দেখো, দেখলে উল্টো পাল্টা কথা বলে ফেললাম। আমার না এই এক দোষ জানো, কিছুতেই মুখে লাগাম দিতে পারি না। না না, ওভাবে ভাবছেন কেন? আর যা বলেছেন তাতে আপত্তির কি আছে? যাক বাবা, নিশ্চিন্ত হলাম। ওই দেখো, আবার সূর্য ডুবে আসছে। বৌমার আবার ফোন করবার সময় হলো। আমাকে নোটিশ দিচ্ছেন তো? এখন যাচ্ছি। তবে কাল আপনার গান শুনবো শঙ্করীদা। প্রাণ ভরে গাইবেন অনেকক্ষণ ধরে। তুমি যখন বলছো তখন তো গাইতেই হবে, হ্যাঁ? চলো এখন ঘরে যাই। আরে বাবা, একটু জোরে বল না। হ্যাঁ, এমনিতে তো রয়েছিস পৃথিবীর ও প্রান্তে, তার ওপর না ঠান্ডা লেগে আমার দুটো কানই গেছে বন্ধ হয়ে। হ্যাঁ, আরে না না, ওহো, বলেও তো মুশকিল। যাস শালা, এই ফোনটাও হয়েছে। আরে হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একটু জোরে হ্যাঁ হ্যাঁ। হো, 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 বৌমা চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে, বৌমাকে ফোনটা দে তো, দে বৌমাকে দে। হ্যাঁ হ্যাঁ। না গো মা, না, তেমন কিছু হয়নি, সামান্য একটু ঠান্ডা লেগেছে। না না, এখানকার ব্যবস্থা একেবারে পাকাপোক্ত। সপ্তাহে নিয়ম করে 3 দিন ডাক্তার ভিজিট করে। হ্যাঁ, না না, বড় ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে এত ভেবো না তো, বিন্দাস আছি, বন্ধু বান্ধবীদের নিয়ে সময় কেটে যাচ্ছে। ওই ওই আমার বান্ধবীটি আবার আসছে। হ্যাঁ, একটু জোরে বলো মা। হ্যাঁ, না তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, বসো মধুমিতা, বসো। না না, কথাগুলো কেটে কেটে যাচ্ছে তো, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার এখন টাকা পয়সা লাগবে না। আরে বাবা, দরকার হলে আমি বলবো খন। হ্যাঁ, রাখছি এখন, ভালো থেকো মা। আমার বৌমা। সে তো বুঝলাম, কিন্তু আমি এলেই আপনার ফোনের কথা কেটে কেটে যায় কেন বলুন তো? আমি এলেই কি আপনার নেটওয়ার্ক ফেল করে? না না, তা কেন হবে? ফোন কোম্পানিগুলো হয়েছে 1 নম্বরের হারা। দেখেছো দেখেছো, এক্ষুনি খিস্তি বেরিয়ে যাচ্ছিল। কলের মধ্যে 5 বার যদি কল ড্রপ হয়, হ্যাঁ, তারপরে আছে আবার ওয়ান ওয়ে। আমি শুনতে পাচ্ছি তো সে পাচ্ছে না, আবার সে পেলে আমি পাচ্ছি না। যাক, সুদর্শন বাবু বলছিলেন আপনি নাকি
এই বৃদ্ধাশ্রমের নামটাই বদলে দিতে চান? আমি বদলাবার কে বলতো? তবে হ্যাঁ, আমি একটা প্রস্তাব দিয়েছি। কথা কি জানো, এই বৃদ্ধাশ্রম নামটা শুনলেই না মনের মধ্যে কেমন একটা খোঁচা মারে, মনে হয় যেন ফুরিয়ে যাওয়ার বেলা, কেমন একটা যায় যায় ভাব মনে আসে জানো। কিন্তু এখানে তো বৃদ্ধ বৃদ্ধারাই থাকে। বুড়ো বুড়িরাই থাকে। তা বলে নাকের সামনে সব সময় সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে কেন হবে? বৃদ্ধ বৃদ্ধ, তার উপর আবার আশ্রম, কেমন একটা মচকা পায়ে চুন হলুদ লেপার মতো অবস্থা, তাই না? না, আপনার সঙ্গে কথায় পেরে উঠবো না। তা কি এমন প্রস্তাব দিয়েছেন যে সুদর্শন বাবু একেবারে ডগমগ হয়ে একবার ডিএম অফিস আর একবার চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে দৌড়চ্ছেন? আচ্ছা মধুমিতা, বৃদ্ধাশ্রমের বদলে এই জায়গাটার নাম আমার বাড়ি দিলে কেমন হয়? হ্যাঁ, মানে একবার ভাবো, যারা থাকবে তারা মনে করবে বাড়িটা আমার, কেমন একটা আমার আমার ভাব ফুটে উঠবে না? খুব সুন্দর ভেবেছেন তো। আপনার গানের গলার সঙ্গে আপনার চিন্তা ভাবনারও তারিফ করতে হয়। সত্যি বলছো? হ্যাঁ, কোনো মহিলার কাছ থেকে পাওয়া এই তারিফ না আমার কাছে মোহনবাগানের ম্যাচ জেতার মতো আনন্দ দেয়, জানো তো। থাক থাক, খুব হয়েছে। হুম, এত বানিয়ে বলতে পারে? বানানো কথা নয় মধুমিতা, সত্যি বলছি। তবে আরো একটা আইডিয়া না সুদর্শন বাবুকে দিয়েছি। শুধু নাম বদল করলেই তো হবে না, ওই কনসেপ্টটা যদি সরকার মেনে নেয় তাহলে দেখবে এই বৃদ্ধাশ্রমগুলোতে একটা বিপ্লব ঘটে যাবে, আর সেটা শুরু হবে আমার বাড়ি থেকে। তা সেই মহান কনসেপ্টটি কি জানতে পারি? অবশ্যই পারবে, তবে এখন নয়। আমার প্রস্তাবে আগে সরকারি সিলমোহর পড়ুক, তারপর। বেশ, তখনই না হয় জানবো। বিকেলের পরন্ত আলোয় জায়গাটা কি অপূর্ব লাগছে না? পাগল করা হাওয়া, গাছগাছালি, সামনে বয়ে যাওয়া নদী। একটা গান শোনান না শঙ্করীদা। শুনবে? হুম, শোনো তাহলে। মন দিল না বধু, মন নীল যে শুধু, মন দিল না বধু, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি, মন দিল না। ভেতরে আসতে পারি? শঙ্করীদা, আসুন, বসুন। আহা, তোমাকে উঠতে হবে না, তুমি উঠছো কেন? হ্যাঁ, আহ, কেমন আছো মধু? আজ একটু ভালো লাগছে তো? ওহ, কদিন যা গেল। আমার কথা থাক, আপনি কেমন আছেন শঙ্করীদা? বিন্দাস বিন্দাস, বলেছি না এই শঙ্করীভূষণ চাটুর্যে চেষ্টা করলেও খারাপ থাকতে পারে না। তা বটে। তবে কি জানেন, সবার কপাল তো আর আপনার মতো সুপ্রসন্ন নয়। ছেলে বৌমা নাতনির সুখ স্মৃতি নিয়ে স্বেচ্ছা নির্বাসন, অনেক কিছু না পাবার ব্যর্থতা জীবনটাকে তার মতো করেই বদলে দেয়। আবার সেই জটিল জটিল কথা। জীবনটাকে একটু সহজ করে নাও না বাপু। আপনি কখনো রেসের মাঠে হেরে যাওয়া ঘোড়ার চোখ দুটো দেখেছেন শঙ্করীদা? না, দেখিনি। তবে প্রচুর হেরে যাওয়ার মুহূর্তের সামনাসামনি দাঁড়িয়ে না সিঁধ দাঁড়াটাকে টান টান রেখেছি।
কি লাভ বলুন তো? কেবলমাত্র বেঁচে থাকার জন্য বারবার হেরে যাওয়া জীবনটায় সমস্ত প্রাণ শক্তি নিংড়ে আশা সঞ্চয় করে মেরুদণ্ডটাকে খাড়া রাখতে হবে। জানেন, এক সময় লিখেছিলাম, আমি যদি সাধ্যমতো সময়টাকে গিলি তাতে ক্ষতি কার? অসংখ্য স্বপ্নের দাগ আমার সামনে যে আকাঙ্ক্ষা চিত্র খোদাই করেছে, তাতে শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলে কি দিতে চাইবো? আমি আমার এই সাদা জন্মকে তার যে সিঁড়ি ভাঙি, উঠি, নামি, এ আমার জীবনের অঙ্ক কষা। শিশু থেকে সমস্ত জীবন বরাবর। মধু, প্লিজ প্লিজ মধু, প্লিজ জীবনটাকে একটু সহজ করো। সহজ করতেই তো চেয়েছিলাম শঙ্করীদা, হলো কই? হতেও তো পারে। হ্যাঁ, জীবনের এই চলার পথে সামনেও তো অজস্র আলোকস্তম্ভ আছে। কিছুটা এগোলে হয়তো আমরাও তা ছুঁতে পারি, সেই হরি খেলার মাঠ, যেখানে জীবনের মানে শুধুই আনন্দ, শুধুই রঙের জৌলুস। হ্যাঁ, অতীত আমার কাছে কৃষ্ণের মতো কালো নয় শঙ্করীদা, অমাবস্যার মতো নিকেশ অন্ধকার। সুন্দর ভবিষ্যতের আশায় বর্তমানকে ভাঙা নৌকায় ভাসিয়ে নিয়ে কতদিন বয়া যায় শঙ্করীদা? অতীতটা আমার কাছে শুধুই অতীত মধু। একটিবার চেষ্টা করে দেখো না, সুন্দর বর্তমান আর সুন্দর ভাবিকালকে নিয়ে বাঁচা যায় কিনা। মধু, মধু, দেখবে দেখবে জীবনের মানেটাই পাল্টে যাবে। শ্যামল মিত্তিরের গান শোনোনি? যা গেছে তা যাক, যাক, যা গেছে তা যাক, যাক, যা। আপনি পারেনও বটে। এই তো, এই তো রায় হেসেছেন তাহলে। মধু, মধু, কথা দাও, কথা দাও, আর কখনো এভাবে নিজেকে শেষ করে দিতে চাইবে না। শঙ্করীদা, অতগুলো ঘুমের বড়ি, না মধু, না, আর কখনো তুমি এ কাজ করবে না, কখনো না। আচ্ছা, আচ্ছা, সেদিন কিছু একটা ঘটে গেলে আমার কনসেপ্টটা যে চিরকাল অধরা থেকে যেত মধু। মানে? মানে আমাদের এই আশ্রমটার নাম এখন থেকে আমার বাড়ি, আর সেই সঙ্গে একটি অনাথ আশ্রম। দুটোই সরকারি অনুমোদন পেয়ে গেছে। বাহ, এ তো খুব ভালো কথা। সুদর্শন বাবুকে অবশ্য এর জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে। যাক, শেষ পর্যন্ত হয়েছে তো। এবার আমি তোমাকে আমার সেই কনসেপ্টের ব্যাপারটা বলি। সুদর্শন বাবুর সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি, বুঝলে, এই আমার বাড়িতে যতজন আবাসিক আছেন তাদের মধ্যে যারা রাজি হবে, বুঝলে, কেবলমাত্র যারা রাজি হবেন তাদেরকে নিয়ে একটি করে পরিবার গঠন করা হবে। এক একটা ঘরে একজন স্ত্রী, একজন পুরুষ আর একটি বাচ্চা। একটা ছোট্ট সংসার। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা নতুন স্বাদ। ঠিক ধরেছ। দেখো, এখানে সবাই তো আমরা নিজেদের হাতে গড়া সংসারটাকে ছেড়ে এক একটা ঘরে দেয়ালের সঙ্গে কথা বলে প্রায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি। শেষ বেলায় এসে পুরনো সবকিছু ভুলে যদি নতুন করে একটা সংসার পাই, ক্ষতি কি? হ্যাঁ, আমাদের তো আর এই বয়সে শরীরের চাহিদা নেই, আছে মনের চাহিদা। তা যদি মেটে তবে বেঁচে থাকাটা সার্থক হবে। বলো, আমরাও পাবো একটা সংসার, আর অনাথ শিশুগুলো পাবে
তাদের আত্মজন কি? সংস্কার বড় কঠিন শঙ্করীদা। ভাবনার বাস্তবের মধ্যে দূরত্ব অনেক। কজনই বা পারে বলুন এই দুটোকে মিলিয়ে দিতে? বড় কঠিন কাজ। তোমার মতো করে আমি ভাবতে পারি না মধু। বলা ভালো, আমি ওভাবে ভাবতে চাই না। তুমি নিশ্চয়ই এতদিনে আমাকে এটুকু চিনেছ যে সোজা কথা আমি সহজ করে বলি। যেটা ভাবছি সেটা প্রথমে আমরাই শুরু করি না কেন? দেখি না কি হয়। মানে? মানে তুমি, আমি আর একটা শিশু, সে হবে আমাদের নাতি কিংবা নাতনি। শুরু করি না মধু, আমার বাড়ির একটা সংসার। শঙ্করীদা, কেন আবার মজি যাওয়া নদীতে বান ডাকছেন? এ অশান্ত প্রত্যাশা প্লাবন হয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আবার এও তো হতে পারে ফল্গু ধারার পুনরুজ্জীবন। কর্তৃপক্ষ রাজি, শুধু তোমার অনুমতি পাওয়ার অপেক্ষা। আবার আলোর পথের দিশায় জ্যোৎস্না রাতের দিকে পা বাড়াতে আমার হৃদয় নেচে উঠছে শঙ্করীদা। কিন্তু একটা অজানা ভয়, একটা অজানা ভয় আমার ধমনীতে আঘাত করে বলছে, কেন এলো? সব সত্য মুছে ফেলে যে আলোর লোভে তুমি চলেছ, সেই আলোয় তুমি পুড়ে ছারখার হবে। এই তোমার নির্ধারিত পরিণতি। নিজেকে একবার ছেড়ে ফেলো মধু, একবার ছেড়ে ফেলো। শরীরের সমস্ত অতীত আস্তরণ যখন নিশ্চিহ্ন হবে, দেখবে দেখবে মনটাও খুঁজে পেয়েছে একটা নতুন দিশা। বড় লোভ শঙ্করীদা। একটা সংসার, একটা সন্তান, একটা ঝলমলে ঘর, সুখ দুঃখের দিন রাত, কোন মানুষ না চাই বলুন তো? বিশ্বাস করুন, আপনার কথাগুলো আমার 22 বছরের জীবনকে ফিরিয়ে আনছে। একটা স্বচ্ছ সকালকে দেখে আকাশকে যেন আমি বলছি, এক মুঠো রোদ্দুর আমাকে দাও, এক ফালি নীল চাঁদোয়া। আমি নিজের মতো করে একটা দিন তৈরি করি। লোভ, খুব লোভ শঙ্করীদা। বাঁচার লোভ বাড়ছে, জীবনের লোভ বাড়ছে। কিন্তু কিসের কিন্তু? কিসের কিন্তু মধু, কিসের কিন্তু? এই দেখো, এই দেখো, আমি বাড়িয়ে দিয়েছি হাত। তুমি ধরো, আমার হাতটা তুমি শক্ত করে ধরো। হ্যাঁ, হ্যাঁ, আমার সঙ্গে সুরে সুর মেলাও। বলো, জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের এ গান গাওয়া। সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের এ গান গাওয়া। সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। আমার বাড়ি উদ্বোধনের আগের দিন থেকে মধুমিতাকে আর পাওয়া গেল না কোথাও। পাওয়া গেল মধুমিতার লেখা একটা চিঠি। পারলাম না শঙ্করীদা, হেরে গেলাম। গত কয়েকদিন একটা নতুন স্বপ্নের ভেতর ডুবে থাকতে থাকতে চেনা কঠিন বাস্তবটাকে
অন্যরকম মনে হচ্ছিল। আমার বাড়ির একটা ছোট্ট ঘর, যা একান্তই আমার, সেই ঘরে শঙ্করী ভূষণ আর মধুমিতার একাকার জীবনে একটি শিশু, একটা ভরপুর সংসার। আমার এতদিনের একান্ত চাওয়াটা খুব কাছ থেকে হাতছানি দিচ্ছিল, কিন্তু পারলাম না। বলা ভালো, আমার অন্ধকারময় অতীত আমাকে পাততে দিল না। আমার যখন বিএ ফাইনাল ইয়ার, হঠাৎ একদিন ম্যাসিভ হার্ট অ্যাটাকে বাবা মারা গেলেন। 1 বছরের মধ্যে মাও। ছোট ভাই মৈনাকের জন্য কিছু রেখে যেতে পারেননি বাবা। কেরানির কাজ করতেন একটা বেসরকারি সংস্থায়। যা পেতেন কোনো রকমে দিন চলে যেত আমাদের। বাবা মায়ের অবর্তমানে আমার উপরেই পড়ল সংসারের ভার। বাধ্য হয়ে একটা কাজ নিলাম, একটা প্রমোটারি সংস্থার রিসেপশনিস্টের। ভাইয়ের পড়ার খরচ, সংসারের অন্যান্য খরচ, অর্থের প্রয়োজন ছিল খুব। সুযোগ বুঝে আমাকে শয্যা সঙ্গিনী হিসেবে চেয়ে নানা রকম প্রলোভন দিচ্ছিলেন মালিক। এক সময় বাধ্য হলাম তার ফাঁদে পড়তে। জীবনে প্রথম সেই যে নষ্ট হতে শুরু করলাম, তার আর শেষ হলো না কোনোদিন। আমার একমাত্র ভাই বড় হলো, আমার শরীর নিংড়ানো অর্থে পড়াশুনো করে একটা চাকরিও পেল, বিয়ে করলো। ঠিক তারপরেই নাকি কানা ঘুষোয় শুনল দিদির চরিত্রের কথা। তাই সামাজিক সম্মান বাঁচাতে দিদির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করে বদলে নিয়ে চলে গেল বাইরে। ভাই চলে যাবার পর কেমন একটা খ্যাপাটে বোধ চেপে বসলো মাথায়। আরো গভীরভাবে জড়িয়ে পড়লাম আমার সেই নিয়োগকর্তা প্রেমিকের সঙ্গে। হয়তোবা মনের গোপনে একটা ইচ্ছে ছিল, যদি কখনো আমাকে স্বীকৃতি দেয়। কিন্তু যত দিন যেতে লাগলো, আমি তার কাছে কেবল অবসর বিনোদনের শয্যা সঙ্গিনী হয়ে থাকলাম। আর যেদিন শরীর ফুরলো, সেদিন হয়ে উঠলাম বোঝা। এই খেলা খেলতে খেলতে কবে যে জীবনটাই ফুরিয়ে গেল। একদিন ওই ভদ্রলোক কিছু টাকা দিয়ে ওর অফিসের একজন কর্মচারীকে আমার মাসতুতো ভাই সাজিয়ে পাঠিয়ে দিলেন মেদিনীপুরের এই বৃদ্ধাশ্রমে। বিশ্বাস করুন শঙ্করিদা, আপনার এই আমার বাড়ির স্বপ্ন সত্যি আমাকে বিভোর করেছিল। কিন্তু নিজের সঙ্গে লড়াই করে হেরে গেলাম। আমার অতীত জীবনের গ্লানি বারবার ভয় দেখালো আমাকে। জীবনের শেষ পর্যায়ে এসে আপনার মতো সৎ মানুষকে না, আমি ঠকাতে পারবো না। তাই স্বেচ্ছায় অজানা কোনো আশ্রয়ের খোঁজে, নয়তো মৃত্যুর খোঁজে পা বাড়ালাম। আমাকে ক্ষমা করে দেবেন। ইতি মধুমিতা ঘোষ। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে।
মিথ্যে মধুমিতা, সব মিথ্যে। আহ, নিজের মধ্যে জীবনের জন্য একটু শান্তি খুঁজে বেড়াবার চেষ্টা। ওহ, কেন কেন চলে গেলে মধু, কেন চলে গেলে? আমরা মনের কথাগুলো পরস্পরের কাছে অকপটে বলবার জন্যই তো আমার বাড়ির আশ্রয় চেয়েছিলাম। ওই আমার কথাগুলো তো শুনে গেলে না মধু। মধু মধু, ওই যে আমাকে ফোনে রোজ কথা বলতে দেখতে, সেটাও মিথ্যে মধু, সেটাও মিথ্যে। আমার কোনো ফোন আসতো না। প্রত্যেক দিন নিজের গোপন ইচ্ছেগুলোকে আওড়ে মনের স্বাদ পূরণ করতাম মাত্র। শুনে যাও মধু, শুনে যাও। আমার একমাত্র ছেলে, সে তো গোয়াবাগান বস্তি অঞ্চলের তোলাবাজ। ওহ, উত্তর কলকাতার এক সামান্য মুদিখানার দোকানদার আমি। স্ত্রী ছিলেন সামান্য লেখাপড়া জানা আটপৌরে একজন নারী। মারা গেছেন বছর 10 আগে। ছেলেটা আমার একটা কুলাঙ্গার, মদ্যপ, মাস্তান। সব সময় পড়ে থাকে বস্তির একটা খারাপ মেয়ে ছেলের ঘরে। টাকা পয়সার টান পড়লেই চলে আসতো আমার কাছে, আমাকে গালিগালাজ করতো, পেটাতো, আর যা পেত সব লুটে পুটে নিয়ে যেত। জানো মধু, জীবনে একটা স্বপ্ন দেখেছিলাম। ছেলেটা আমার লেখাপড়া শিখতে, সুসন্তান হবে। কি এমন বেশি চেয়েছিলাম বলতো? এ তো সব বাবা মায়ের একান্ত চাওয়া। চেষ্টাও করেছিলাম খুব, হলো না। কি দুর্বিষহ জীবন! রোজ রোজ কুলাঙ্গার ছেলের হাতে মার খাওয়া। আর পাচ্ছিলাম না, আর পাচ্ছিলাম না মধু। শেষে চুপি চুপি জীবনের যৎ কিঞ্চিত সম্বল নিয়ে এই আশ্রমে পালিয়ে এসেছিলাম। শেষ বয়সে প্রাণ ভরে বাঁচার স্বাদ নেব বলে। হোক না মিথ্যে, হ্যাঁ, তবু তো একটু অন্য রকম বেঁচে থাকা। সত্যি মিথ্যার মাপকাঠিতে কি এসে যায়? আমরা তো কারোর ক্ষতি করতে চাইনি। মধুমিতা, মধুমিতা, আমি যে এই শেষ বেলায় এক টুকরো মুগ্ধ সময়ের সঙ্গী হতে চেয়েছিলাম। তাতে ঠকা হারার বাজি কোথায়? কেন কেন তুমি চলে গেলে মধুমিতা? কেন কেন কেন?